বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামটা শুনলেই আমাদের মাথার মধ্যে বেশ কয়েকটা জিনিস চলে আসে। সহজ ভাষা, গভীর অনুভূতি আর সমাজের এমন কিছু ক্ষত যেটা আমরা প্রতিদিন দেখি, অথচ এটা নিয়ে কেউ কথা বলি না। আজকে যে বইটার রিভিউ করব, এটা এমনই একটা সময় লেখা যখন জাত, কুল, সামাজিক মর্যাদা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে অনেক বড় ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুক টেলস উইথ কাজী আসিফের আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রিভিউ করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। প্রায় 100 বছর হয়ে গেছে উপন্যাসটার বয়স, অথচ এই উপন্যাসের যে গল্প, যে চরিত্র, যে মূল কথন, এটা এখনও পর্যন্ত মনে হয় যেন খুবই প্রাসঙ্গিক। আমি ক্লাস 8-9-এর দিকে উপন্যাসটা প্রথমবার পড়ি। রোমান্টিক উপন্যাস হিসাবে প্রথমবার রোমান্টিক উপন্যাস পড়লে যেই ফিলটা হয়, আমার মোটামুটি সেরকমই একটা ফিল ছিল। কিন্তু যত দিন গেছে, যত ম্যাচিউর হয়েছি, তখন এই বইটা যখন আমি কিছুদিন আগে আবার রিভিশন দিলাম, তখন বেশ নতুন কিছু জিনিস আমার চোখে পড়লো। দত্তা বইটার মূলত গল্পটা শুরু হয়েছে আপনার 20 শতাব্দীর শেষের দিকে। এটা মোটামুটি গ্রামীণ আর শহুরে একটা এনভায়রনমেন্টের গল্প, এবং ওই সময় বাংলায় মোটামুটি শিক্ষিত জনগোষ্ঠী যারা ছিলেন সেটা মোটামুটি দুটো ভাগে বিভক্ত ছিল। একটা ছিল যারা ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, পরম ব্রহ্মা বা একেশ্বরবাদী ধর্ম। আরেক দল ছিলেন হচ্ছে হিন্দু। সমাজে তখন ব্রাহ্মণের উদারতা আর হিন্দুদের সংস্কার, এই দুটো নিয়ে প্রতি মুহূর্তে একটা দ্বন্দ্ব লেগেই ছিল। শিক্ষিত বাঙালিরা কেউ ব্রাহ্ম সমাজকে সাপোর্ট করতেন, আবার কেউ কেউ নিজের ঐতিহ্য, নিজের পুরাতন ধর্মকে ত্যাগ করতে অস্বীকার করেছিলেন। সুতরাং দুই ধরনের মানুষই সমাজে ছিল। সে এরকমই একটা সিচুয়েশনের গল্প, যেখানে এই গল্পের যে মূল চরিত্র, নায়িকা বিজয়া, বিজয়ার বাবা বনমালী বাবু হিন্দু থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, এবং বনমালী বাবুর সাথে তার যেই ছোটোবেলার বন্ধু ছিল রাসবিহারী বাবু, তিনিও ব্রাহ্ম সমাজ গ্রহণ করেন। বনমালী বাবু রাসবিহারী বাবুকে কথা দেন যে রাসবিহারীর ছেলে বিলাসের সাথে উনি তার মেয়ে বিজয়ার বিয়ে দেবেন। এবং ছোটোবেলা থেকে বিজয়ার বিলাস দুজন একসাথে দুজনকে চেনে, একসাথে বড় হয়েছে, এবং ওরা মোটামুটি একজন আরেকজনকে, ওদের বিয়ে হবে এটা ওরা অনেক আগে থেকেই জানে। কিন্তু ঝামেলাটা বাঁধে যখন বনমালী বাবু মারা যান। বনমালী বাবু আর রাসবিহারী একই গ্রামের মানুষ ছিলেন, এবং একই গ্রামে না, তবে পাশাপাশি গ্রামের মানুষ ছিলেন, এবং বনমালীর বেশ কিছু সহায় সম্পত্তি ছিল গ্রামে, এবং রাসবিহারী বন্ধু হিসাবে সেগুলো দেখাশোনা করতেন। বনমালী হচ্ছে কলকাতায় থাকতেন। কিন্তু যখন উনি মারা যান, তখন তার মেয়ে বিজয়া ওই গ্রামে যায়, এবং গ্রামে যেয়ে সে বেশ কিছু সমস্যা তার চোখে পড়ে। মানে ওই অর্থই অনর্থের মূল ব্যাপারটা আছে না, যে টাকা পয়সার জন্য মানুষ অনেক নিচে নামতে পারে। এখানেও সেরকম। বিজয়া যখন গ্রামে যায়, গ্রামে সে তার বাবার ভিটেতে ওঠে। তার বাবার মৃত্যুর পরেও, বনমালীর মৃত্যুর পরেও, তার বন্ধু রাসবিহারী এবং তার ছেলে বিলাস বিহারী দুজনেই এই সময় ওদের ওই জমি জাতিগুলো দেখাশোনা করেন, এবং সকল টাকা পয়সা, খাজনা তোলা, এসব কাজ তারাই করতেন। এবং যখন বিজয়া ওখানে যায়, যাওয়ার পরে সে ওখানে ওই রাসবিহারী একটা অন্য রূপ দেখতে পায়। মানে বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ওরা বেশ দহরম মহরম ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে রাসবিহারীর চেহারা সুরত চেঞ্জ হতে শুরু করে, অ্যাটিটিউড চেঞ্জ হতে শুরু করে, এমনকি বিলাসেরও অ্যাটিটিউড চেঞ্জ হতে শুরু করে। এই ফাঁকে এই উপন্যাসে দ্বিতীয় চরিত্র, তবে নায়ক, মানে মূল নায়ক এর এই মুহূর্তে হচ্ছে গল্পে প্রবেশ করে। নায়কের নাম হচ্ছে নরেন্দ্রনাথ। নরেন্দ্র হচ্ছে এই যে বনমালী বাবু, বনমালী, রাসবিহারী আর নরেনের বাবা জগদীশ, তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল। জগদীশ বাবু মারা গেছেন, সে বেশ কিছু ধার দেনা করে মারা গেছেন। নরেন একদিকে, আরেকদিকে হচ্ছে বিলাস। নরেন আবার খুব ভালো ছেলে। নরেন আবার বিলাসের মতো এরকম না, রাগী না, রকচটা না, নির্লোভ টাইপের একটা ছেলে, এবং সে ডাক্তারি পাস, শিক্ষিত, কিন্তু সে হিন্দু। মানে এই বনমালী আর রাসবিহারী হচ্ছে ব্রাহ্ম সমাজ নিয়েছিল, কিন্তু জগদীশ নেয় নাই। সুতরাং জগদীশের ছিল হিন্দু, আর এই বিজয়া হচ্ছে ব্রাহ্ম সমাজের, এবং বিলাস বিহারী হচ্ছে ব্রাহ্ম সমাজের।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে আপনাদের রিভিউতে বলছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেই নারী চরিত্রগুলো থাকে এই চরিত্রগুলো না অনেক বেশি স্ট্রং হয়। উনি নারীদেরকে কখনো করুণার চোখে দেখান নেই, উনি অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখাইছেন। ঠিক তেমনি এখানে বিজয়ও কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী একটা চরিত্র। তার ব্যক্তিত্ব আছে, তার ভালো লাগা আছে, তার ভালোবাসা আছে। হ্যাঁ, সে আদর্শ নারী না, সে ভুল করতেছে, সে জেদ ধরতেছে, সে প্রেমে আকুল হচ্ছে, আবার সামাজিক বাধার কারণে সে আটকেও যাচ্ছে। দত্তা উপন্যাসের মোটামুটি ইন্টারনেটে যতগুলা মানে রিভিউ আছে বা আপনারা এর আগে যারা যারা রিভিউ পড়ছেন অধিকাংশই কিন্তু বিজয়ের দৃষ্টিকোণ থেকে মূলত গল্পটাকে দেখানো, এবং গল্পের মূল চরিত্র কিন্তু বিজয়ই। কিন্তু আমি এই উপন্যাসটা পড়তে যে আমার কাছে যখন ওই যে বললাম না প্রথমে একবার পড়ছিলাম, যখন পড়ছিলাম তখনই আমার মনে হয়েছিল যে নায়িকা আসলে বিজয়ী। হ্যাঁ, নায়িকা সে, গল্পটা তার অ্যাঙ্গেল থেকেই, কিন্তু এখানে আরও কিছু নতুন জিনিস এবার আমি আবিষ্কার করছি। যেমন একটা জিনিস হচ্ছে এইখানে যে দুটো পুরুষ চরিত্র আছে, নরেন আর হচ্ছে বিলাস, এই দুইজনে যখন একজনকে বিজয়কে বেছে নিতে হবে, বিজয়া কখনো নরেনের প্রতি আকৃষ্ট হচ্ছে, কখনো বা সামাজিক এবং বাবার কথা দিয়েছিল সে কথা রক্ষার জন্য সামাজিক বাধার কারণে বিলাসকে তার বিয়ে করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি লাস্টে কী হয় সেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন। কিন্তু এই যে দুটো চরিত্র, পুরুষ চরিত্র, এরা টোটালি মানে বিপরীতমুখী দুটো চরিত্র। একটা উপন্যাসে মানুষজন যে জিনিসগুলো চায়, নায়ক চায়, নায়িকা চায়, ভিলেন চায়, এই উপন্যাসটা সবচেয়ে বড় যেই স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে এখানে সব ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যতগুলো উপন্যাস পড়ছি তার মধ্যে এই উপন্যাসটা সবচেয়ে ভালো দিকটাই হচ্ছে যে এখানে সব আছে। মানে একটা উপন্যাসে আপনি যা চান তা মোটামুটি সবই এখানে পাবেন। এখানে আপনি ভিলেন পাবেন, এখানে আপনি হিরো পাবেন, এখানে আপনি হিরোইন পাবেন, এখানে আপনি সাইড হিরো পাবেন, এখানে আপনি গল্প পাবেন, এখানে আপনি ক্লাইম্যাক্স পাবেন এবং পারফেক্ট ক্লাইম্যাক্স পাবেন, ক্যারেক্টার বিল্ডিং পাবেন, ব্যাকগ্রাউন্ড স্টোরি পাবেন। একটা উপন্যাসে যা যা থাকা উচিত, একটা গল্পকে সুন্দরভাবে তুলে ধরতে যা যা থাকা উচিত সব এই বইটাতে আছে। এবং শরৎচন্দ্রের যতগুলো বই পড়ছি এই বইটা ইজ ভেরি ফাস্ট, খুবই দ্রুত আপনি বুঝতে পারবেন, দ্রুত আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। সো যেটা বলতেছিলাম যে এইখানে যে দুটো ছেলে চরিত্র রাখা হয়েছে দুটোই কিন্তু বিপরীতমুখী। একজন খুব শার্প, খুব রাফ, খুব টাফ এবং কিছুটা লোভী বলা যায়, আর একজন শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র কিন্তু নির্লোভ। এই দুটো চরিত্রের আবার কিছু পজিটিভ দিকও আছে, এরও কিছু নেগেটিভ দিক আছে। নরেন ছেলেটা যেটা যে খুব নম্র, ভদ্র, সভ্য, ওর কিছু নেগেটিভ দিক আছে। আবার বিলাস চরিত্রটা যাকে আপনার মনে হবে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি একটা ভিলেন, তার বাবাও ভিলেন, সেও ভিলেন, কিন্তু তারও চরিত্রের কিছু পজিটিভ সাইড আছে। বিলাস বেয়াদব, বিলাসের অনেক সমস্যা আছে, সে লোভী, সে অনেক রকচটা, সে বিজয়ের সাথে হঠাৎ খারাপ ব্যবহার করে বসে, খুব ডমিনেটিং। কিন্তু অ্যাজ এ ব্রাহ্ম সমাজের মেম্বার হিসাবে সে তার ধর্মের ব্যাপারে খুব স্ট্রিক্ট, যেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। মানে ধর্মের ব্যাপারটাতে খুব শার্প, খুব ফোকাসড হওয়া উচিত। বিলাসের আরেকটা দিক হচ্ছে বিলাস কাজের ব্যাপারে খুব সিরিয়াস। বিলাস যে কাজটা করে সে খুব সিরিয়াসলি করে। সে যদি জমিদারি দেখায় সে খুব সিরিয়াসলি করে, সে যদি কোনো শয়তানিও করে সেটা সে সিরিয়াসলি করে, সে যখন প্রেমও করে সে সিরিয়াসলি করে। সে কিন্তু বিজয়কে ভালোবাসছে, এমন না যে বিজয়ের সম্পত্তির দিকে তাকায় শুধুমাত্র সে পাগল হয়ে আসছে, ব্যাপারটা সেরকম না। সে বিজয়কে ভালোবাসে। হ্যাঁ, সম্পত্তিপত্রের লোভ আছে, সেটা লোভ তার বাবার কারণে সৃষ্টি হয়েছে, তার বাবা তাকে শিখাইছে, বাট তার কিন্তু বিজয়কে ভালোবাসার জায়গাটাও তার আছে। আবার নরেনের কথা যদি বলি, নরেন আপনার কাছে একটা দুর্দান্ত ছেলে মনে হবে, এই রকম ছিল স্বপ্নের মতো, কি সুন্দর কথাবার্তা, কি স্মার্ট, ডাক্তার মানুষ, বিজ্ঞান মনস্ক, নম্র, ভদ্র, আদর্শ ছেলে। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এ খুব আত্মভোলা, আলা ভোলা টাইপের একটা ছেলে, যে রেসপন্সিবিলিটি নিছে বাট ওর কোনো প্ল্যান নাই। ও হতে চায় কিন্তু পারে না। হ্যাঁ, হয়তো সামাজিক কারণে পারে না, কিন্তু আপনার ওকে ওর চারিত্রিক আত্মবিশ্বাসের জায়গা থাকা সত্ত্বেও কোথায় যেন না সে হেরে যায়। এখানে কিন্তু তিনটা চরিত্রই আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং নিজেদের যে সেলফ কন্ট্রোল, এই তিনটা সাইকোলজিক্যাল পয়েন্টের উপরে এই উপন্যাসে যে মূল তিনটি চরিত্র বিজয়া, বিলাস এবং নরেন্দ্র, এই তিনজনে কিন্তু এই তিনটা পয়েন্টের উপর প্রচুর পরিমাণে ঘোরপাক খাইছে।
এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানসিক এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা খুব দারুণভাবে এখানে আনছে। এখানে বিলাসেরও কিছু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, বিজয়ের কিছু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, নরেনেরও কিছু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। এখানে তার আত্মমর্যাদা, আত্মসম্মানের জায়গাগুলো আছে, সেখানে সেটাকে ওর কন্ট্রোল কিভাবে করতেছে সেই দিকও এখানে আছে। আপনি যদি খুব খেয়াল করে দেখবেন, আপনার নরেনকে কখনো কখনো মনে হবে খুব আত্মমর্যাদাশীল, আবার কখনো মনে হবে যে এরা খুবই নর্মাল, খুবই উইক ক্যারেক্টারের একটা ছেলে। ঠিক তেমনি আপনার বিলাসকে মনে হবে যে ও তো খুবই স্মার্ট, খুব ফোকাসড, খুবই আত্মমর্যাদা ওর মধ্যে চরম পরিমাণে আছে, কিন্তু আলটিমেটলি তার ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটি খুব একটা স্ট্রং আমার কাছে মনে হয় নাই। মানে কিছু কিছু পয়েন্ট আছে মনে হয় যে ওটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না, মানে ওর এমন এমন কিছু কর্মকাণ্ড এখানে আছে। আবার কিছু কিছু কর্মকাণ্ড আপনার মনে হবে যে আপনি এটাকে সাপোর্ট করা উচিত। ঠিক তেমনি বিজয়ের কথা যদি বলি, বিজয়া যেমন এখানে শরৎচন্দ্রের যে প্রত্যেকটা নারী চরিত্রের ক্ষেত্রে যেটা হয়, এবং সব মানে এই বইটার যত রিভিউ আমি আজ পর্যন্ত পড়ছি সবগুলোতে এই জিনিসটা খুব ভালোভাবে আসছে। সেটা হচ্ছে যে বিজয়ার ক্যারেক্টারটা সবার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই উপন্যাসে। আসলেও তাই, মানে মেন ক্যারেক্টার যেহেতু সে, এবং মূলত গল্পটা তাকে ঘিরেই চারিপাশে আবর্তিত হয়, সে কিন্তু খুব স্ট্রং একটা ক্যারেক্টার সে বিলং করে। এবং সেই স্ট্রং ক্যারেক্টারটা হচ্ছে যে সে মানে সে খুব শিক্ষিতা, সে আত্মমর্যাদাহীন নয়, তার আত্মমর্যাদার জায়গাটা, তার সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট সে খুব স্ট্রংলি মেনটেন করে গেছে পুরো উপন্যাস জুড়ে। আবার সে হেরেও যাচ্ছে, সে সমাজের বেড়াজালে সে আটকানো, সে তার বাবার প্রতিশ্রুতির কারণে আটকানো, সে চাইলেও অনেক কিছু পারতেছে না, মেয়েদের অনেক কিছু পারা যায় না, তৎকালীন সময় মেয়েরা অনেক কিছু বলতে পারতো না। সে যতই শিক্ষিতা হোক, যতই স্ট্রং পার্সোনালিটির হোক, যতই সে আধুনিকা হোক, তারপরেও সে অনেক কিছু পারতো না। রবীন্দ্রনাথের চরিত্রগুলো যেমন অনেক কিছু জোর করে হলো পারছে, কিন্তু শরৎচন্দ্রের এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আগের বইটা মানে আমি পথের দাবির উপন্যাসের ক্ষেত্রে বলছিলাম যে ওনার নারী চরিত্রগুলো এমনভাবে উনি লেখেন যে ওগুলো খুবই স্পেশাল হয়, মানে ওই মেয়েগুলোর আপনি প্রেমে পড়ে যাবেনই আসলে, মানে এমন একটা চরিত্র যার প্রেমে আপনি এমনি পড়ে যাবেন, সে কিছুই করবে না কিন্তু তার ব্যক্তিত্বই আপনাকে প্রেমে পড়ায় দিবে। তারপরও এত স্ট্রং চরিত্র হওয়ার পরেও উপন্যাসটাতে এই চরিত্র বেশ কয়েকবারই ধাক্কা খেয়েছে, বেশ কয়েকবারই মানসিকভাবে দ্বন্দ্বে পড়েছে। সুতরাং সেদিক থেকে ওই বইটার একটা বিরাট বড় মনস্তাত্ত্বিক জায়গা আছে। আপনারা যারা এই বইটা এখনও পর্যন্ত পড়েননি তারা বইটা পড়ে দেখতে পারেন। বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই, এবং 100 বছর হয়ে গেছে বইটা বয়স, তারপরও আপনার কাছে মনে হবে যে না, এই মানসিক দ্বন্দ্বটা এখনও না বিদ্যমান, এখনও মানুষের মাথার মধ্যে কাজ করে, এখনও মানুষের মধ্যে মনে হয় যে না, এটা এখনও প্রাসঙ্গিক। এরকম বিপদে, এরকম ডমিনেশনে মেয়েরা এখনও পড়ে, এবং এই ধরনের সামাজিক বাধা মেয়েদের, ছেলেদের, পরিবারের সবাইকে এখনও সহ্য করতে হয়। যারা এখনও বইটি পড়েননি প্লিজ পড়ে দেখুন, কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এবং দত্তা বইটাতে আমি যেই প্রসঙ্গগুলো তুলে ধরলাম এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনারা যদি মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলেছি প্লিজ সেটাও কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।